আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। নিষেধাজ্ঞা দিলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল, সতর্কবার্তা ইরানের। বাংলাদেশি বোনকে ফেরত পাঠান হাসিনার বিষয়ে মোদিকে ওয়েসি। উত্তর কোরিয়া ও মিয়ানমারের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া। সোনম ওয়াংচুককে গ্রেপ্তার, উত্তেজনার কেন্দ্র লাদাখ। দর্শক শুনছিলেন শিরোনাম, জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পরমাণু প্রকল্পকে ঘিরে জাতিসংঘ যদি ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে, তাহলে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি বিষয়ক নন প্রলিফারেশন ট্রিটি বাতিলের হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করে। ইরানের ইসলামপন্থী সরকারের পক্ষ থেকে IAEA কে শর্ত দেয়া হয় যে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে, কিন্তু প্রতিনিধিদের পরমাণু প্রকল্প সরেজমিনে পরিদর্শনের অনুমতি দেবে না তেহরান। এই অবস্থায় IAEA এবং তেহরানের মধ্যে মধ্যস্থতার জন্য এগিয়ে আসে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে এই মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়। উপরন্তু ইরানের বিরুদ্ধে 2015 সালে স্বাক্ষরিত জ্যাকোপা চুক্তি ভঙ্গের অভিযোগ তোলা হয়। IAEA এর সঙ্গে দ্বন্দ্ব এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগকে আমলে নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। আগামীকাল শনিবার থেকে নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত 12টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এই নিষেধাজ্ঞার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জাতিসংঘের উদ্দেশ্যে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, জাতিসংঘ যদি কোনো প্রকারের নিষ্ঠুর পদক্ষেপ নেয়, তাহলে জাতিসংঘের সঙ্গে যে কার্যকর প্রতিশ্রুতি রয়েছে তা থেকে সরে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইরান। 1970 সালে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা IAEA এর সঙ্গে NPT চুক্তি সই করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠী দেশটিতে ক্ষমতাসীন ছিল না। ইরানের শেষ রাজা তখন ইরানের রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন। IAEA এর সঙ্গে NPT চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং IAEA কে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়েসি। মূলত বিহার রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি নিয়ে বিজেপির তোলা অভিযোগের জবাবে এই আহ্বান জানান ওয়েসি। বিহারে বিধানসভা নির্বাচন হবে চলতি বছরেই। নির্বাচন কমিশন আগামী মাসেই যে কোনো সময় ভোটের তারিখ ঘোষণা করতে পারে। এর মধ্যেই বড় অভিযোগ হলো বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে বিজেপি এই অভিযোগ তোলে। গত সপ্তাহে পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ তোলেন। তারই জবাবে ওয়েসি বৃহস্পতিবার বলেন, বিহারে বা সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। এই অঞ্চলে AIMIM গত নির্বাচনে বড় সাফল্য পেয়েছিল। ওয়েসি বলেন, মোদী বলেন বিহারে বাংলাদেশি আছে। মোদীজি, বিহারে বা সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাংলাদেশি নেই, কিন্তু আপনারা তো দিল্লিতেই বসিয়ে রেখেছেন বাংলাদেশ থেকে আসা একজন বোনকে। তাকে বাংলাদেশে পাঠান, সীমান্তে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দেব। ওয়েসির এই মন্তব্য সরাসরি ইঙ্গিত করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে তিনি দিল্লিতে চলে যান। তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। এবার উত্তর কোরিয়া ও মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। দেশ দুটির মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক ও ওই নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত দুই দেশের সরকারি কোম্পানির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার। এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ওই পদক্ষেপের লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করা। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, মিয়ানমার ভিত্তিক অস্ত্র সংগ্রহ সংস্থা রয়্যাল শুনে লেই কোম্পানি ও এর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে পরিচালক অং কো কো উ,
কাও থু মায়ো মিন্ট ও টিন মায়ো অং অন্যতম। এই বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার মাইনিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের বেইজিং ভিত্তিক প্রতিনিধি কিম ইয়ং জু 2 ধরনের আকাশ বোমার নির্দেশিকা কিট, বোমা এবং আকাশ পর্যবেক্ষণ সরঞ্জাম বিক্রির জন্য ক্যাওথু ও মিন মায়োর সঙ্গে কাজ করছেন। উল্লেখ্য, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির উপর কয়েক বছর আগে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্ডার সেক্রেটারি জন হার্লে এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ। আরও বলেন, এটি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। এরপর এবছর জুলাইয়ে ইসরায়েলের ডানপন্থী 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। এবার নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেভা গ্রাসিক বলেছেন, এর মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উল্লেখ্য, সেপ্টেম্বরে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ও ইসরায়েলি অধিকৃত অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করে তারা। গ্রাসিক বলেন, গাজায় যুদ্ধাপরাধ চালানোর কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণ জানে যে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা চলছে। এর মাধ্যমে সরকার ইসরায়েলকে এই বার্তা দিচ্ছে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্মতি প্রকাশ করে। এর আগে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে স্লোভেনিয়া। জুলাই মাসে ইসরায়েল থেকে অস্ত্র আমদানি ও সেখানে অস্ত্র রপ্তানি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্লোভেনিয়া সরকার। ভারতের লাদাখে শুক্রবার প্রকৌশলী সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ প্রশাসন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। কয়েকদিন আগে লেহ শহরে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে দাবি তুলেছিল, সংবিধানের 6ষ্ঠ তফসিল অন্তর্ভুক্ত ও পূর্ণ রাজ্যের মর্যাদায় বিক্ষোভ চলাকালে আগুন লেগেছিল বিজেপির দপ্তরে। পুলিশের গাড়ি পোড়ানো হয়েছিল, প্রাণ হারিয়েছিলেন 5 জন, আহত হয়েছিলেন আরও অনেকে। এই পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হলো। সরকারি সূত্র বলছে, ওয়াংচুকের বক্তৃতা প্ররোচনামূলক ছিল। তার মন্তব্যে তরুণরা আরও ক্ষুব্ধ হয়েছিলেন। সরকারের দাবি, এর ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে ওয়াংচুক জানান, তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলনের পক্ষে। তার গ্রেপ্তার মানুষকে ভয় দেখানোর চেষ্টা মাত্র। লাদাখের মানুষকে চুপ করিয়ে রাখা যাবে না, বরং এর ফলে ক্ষোভ আরও বাড়বে। তিনি দাবি করেছেন, আন্দোলনে কংগ্রেসের বড় কোনো ভূমিকা নেই, এটি স্থানীয় মানুষের প্রকৃত দাবি। গ্রেপ্তারের পরও লেহ শহরে কারফিউ চলছে এবং সেনা ও পুলিশ টহলও অব্যাহত রয়েছে। প্রশাসন জানিয়েছে, শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক হবে, যেখানে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চলবে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, সরকার আলোচনায় গড়িমসি করছে, সময় নষ্ট করছে, ফলে মানুষের মধ্যে হতাশা বাড়ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ একই সময় আবারও আপনাদের সামনে আরেকটি আয়োজন নিয়ে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।